ওঠো আম্মু, বাবার অনেক কষ্ট হচ্ছে, প্লিজ উঠো। আমি পাগল হয়ে যাবো তোমা, উঠছো না কেন? মেয়ে তার উঠছে না দেখে আরহামের চোখ দিয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ল। আরহাম হুঙ্কার ছেড়ে বলল, আমার মেয়ের কিছু হলে আমি পুরো হসপিটালকে ডক্টর সহ ধ্বংস করে দেব। নিজেদের দায়িত্ব পালন না করে বসে বসে মুড়ি খাচ্ছে ওরা, সব কটাকে দেখে নেব। কেন এমন করলি? তুই কি জানতি না নোবা এরকম না? আমি এখনো জোর দিয়ে বলবো নোবা এসব করেনি। কেন তুই মেয়েটাকে অমানুষের মতো মারলি? কেন? একটু মায়া হলো না? আরহাম রেগে উঠে বলল, কারণ আমি নিজে চোখে দেখেছি, যখন রুমে গিয়েছি তখন দেখেছি আমি ও গ্যাসলেট করে হাতে নিয়ে আমার কলিজের হাত পোড়ানোর চেষ্টা করছিল, আর আমার মেয়েটা গলা কাটা মুরগির মতো ছটফট করছিল। ওর একটু মায়া হয়নি, আমার কেন হবে? আমিনা বেগম হতভম্ব হয়ে গেল। তবু নুবার সাইড নিয়ে বলল, সব সময় চোখের দেখা সঠিক হয় না আরহাম। আমি কিচ্ছু জানি না, আমি যা দেখেছি তাই সঠিক। আমিনা বেগম উত্তেজিত হয়ে বললেন, করলে করতো, তাই বলে তুই ওকে এভাবে মারবি? আরহাম ক্ষেপে উঠল, রাগী কণ্ঠে বলল, করলেও করতে মানে? ও করবে আর আমি ছেড়ে দেব? আমিনা বেগম চিৎকার করে বলল, আরহাম, ওই মেয়ে কিছু হয় না তোর। কোন অধিকারে গায়ে হাত তুলেছিস? সেদিন মেহেরিমাকে মেরেছিস তো মেনে নেওয়ার মতো, কারণ ও তোর বোন ছিল। কিন্তু নোবা তোর কি হয়? কোন অধিকারে মারলি? একজন পর পুরুষ হয়ে কেন একটা বেগানা নারীর গায়ে হাত দিব, তাও এভাবে? তুই হয়তোবা ভুলে যাচ্ছিস, ওই মেয়েটা তোর বাচ্চাটাকে আগলে নিয়েছিল কোনো স্বার্থ ব্যথিত। সেটা ভেবেও তো। আরহামের কপালের রোগ ফুলে উঠল, অনেকটা চেঁচিয়ে উঠে বলল, হ্যাঁ, যা করছে ভালো করছে, তাই বলেও দোষ করে ছাড় পাবে? আর পরের মেয়ের জন্য তুই আমার উপর চেঁচাচ্ছ? ওকে মারলাম এটা চোখে পড়লো, কিন্তু ও যে আমার নিষ্পাপ বাচ্চাটাকে গোপনে আঘাত হানলো সেটা চোখে পড়লো না? আমার সন্তানের চোখের পানি চোখে পড়লো না? আমিনা বেগম ছেলের শার্টের কলার চেপে ধরে বলল, পরের মেয়ে না ও, এই বাড়ির মেয়ে। তোর বাবা নিজ দায়িত্বে ওকে এই বাড়িতে এনেছিল, নিজের ছোট্ট মেয়ের পদবি দিয়েছিল। আর তুই? এবার তোর বাপ কি করবে আমি নিজেও জানি না। যদি তোকে মেরেও ফেলে, তাও আমি কিচ্ছু করতে পারবো না। আমিনা বেগমের কথায় আরহাম কিছুটা হেসে উঠে বলল, তোমার জামাইকে যা ইচ্ছে তাই করতে বলো, দেখি সুরটা কার দম বেশি। আসতে বলে হারুন মির্জাকে। আমিনা বেগম চিৎকার করে উঠলেন, আরহাম, বাপ হয় তোর। মানি না আমি, আর এটা তুমি খুব ভালো মতোই জানো। আমিনা বেগমের চোখ ভরে উঠল, কাতর কণ্ঠে বলল, আজ যদি তোর মেয়ে বড় হয়ে এই কথা বলে, তোর কেমন লাগবে বলতো? আরহাম জিভ দিয়ে গাল ঠেলে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, সেই সুযোগ আমি রাখবো না মম। আমার মেয়ে আমার রাজ্যের রাজকন্যা হবে, ও যা চাইবে তা পাবে। আমি তোমার জামাইকে দেখিয়ে দেবো একজন বেস্ট পাপা কি করে হতে হয়। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বিড়বিড় করে বলল, মেয়ের চোখে বেস্ট হতে যেয়ে বাকি সবার চোখে নিচে নেমে যাস না, মনে রাখিস। যাকে আজ তুই আঘাত করলি সেও কারোর মেয়ে। তার মায়ের চোখের পানিগুলো কিন্তু বৃথা যাবে না। কখন কার অভিশাপ লেগে যায় বলা যায় না রে বাপ। আরে কি পেলি ওকে আহত করে? তোর অসুস্থ মেয়ে কি সুস্থ হয়ে গেছে? হ্যাঁ বল, সুস্থ হয়েছে? আয়রার পোড়া হাত ঠিক হয়ে গেছে? মেয়েটাকে মেরে সব ঠিক হয়ে গেছে? আরহাম কাট কাট কণ্ঠে বলল, কিছু ঠিক না হলেও বেশ হয়েছে, দ্বিতীয়বার এই কাজ করার সাহস পাবে না। তাই বলে মেয়েটাকে মেরেই ফেলবি? এতটা এতটা আরহাম? তুই নিজের কাছে জিজ্ঞাসা কর, তুই এটা ঠিক করেছিস কিনা? তোর বিবেক বলতে কিছু আছে রে? আরহাম চুপ রইল। আমিনা বেগম চোখের পানি মুছে বললেন, অনুষ্ঠান শেষ হলে তুই তোর মেয়েকে নিয়ে চলে যাবি। আজ বলতে হচ্ছে তোকে ডেকে, আমি ভুল করেছি, অনেক বড় ভুল, অনেক বড়। এতদিন তোর সাথে সায় দিলেও আজ তোকে নিজের ছেলে বলতে লজ্জা হচ্ছে, সত্যি লজ্জা হচ্ছে। বলেই আমিনা বেগম রুম থেকে বের হয়ে গেলেন। আরহাম দাঁতে দাঁত চেপে তার মায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল।
বুকটা চিনচিন করছে। তার শেষ পর্যন্ত তার মা এই কথা বলে গেল, কিন্তু আরহাম কি ছেড়ে দেওয়ার মানুষ? আরহাম রুম থেকে বের হয়ে তার মায়ের যাওয়ার পানে তাকিয়ে চিৎকার করে বলল, মম, তুমি ভুলে যাচ্ছ, এই বাড়ি আমার নামে লেখা, সবকিছু আমার, আমি কোথাও যাচ্ছি না। বলে আরহাম রুমে চলে আসলো। আমিনা বেগম পিছন ফিরে তাকালেন। ছেলের কণ্ঠ শুনে বুঝতে পারলেন ছেলে তার কষ্ট পেয়েছে। নুবা টিপ টিপ করে আশেপাশে তাকিয়ে দেখছে, তার পুরো শরীর অবশ হয়ে আছে। তার সব থেকে বড় দুঃখ, একজন পরপুরুষের হাতে এভাবে মার খেল সে, যেখানে তার কোনো দোষই ছিল না। আমিনা বেগমের মাথা ঠিক নেই। পরশু অনুষ্ঠান আর আজ এই অবস্থা, কি করবে কিছুই বুঝতে পারছে না। একটু আগেই বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে সে। আমিনা বেগম কেবিনে ঢুকে মৃদু কণ্ঠে বললেন, আরশি, চাচি আর মামিকে নিয়ে বাসায় যা, আমি রাতে থাকবো। কিন্তু মা, তুমি কি একা পারবে? এত মানুষ থাকতে হবে না, সবাই এখানে থাকলে বাড়িতে সামলাবে কে? নতুন বউ বাড়িতে, কি ভাববে? ওরা কিছু সময় বসে চলে গেল। আমিনা বেগম ক্লান্ত হাজেরার দিকে তাকালেন। আমিনা বেগম বাটির থেকে খাবার খুলে প্লেটে বাড়লেন। এর ভিতরে উপস্থিত হলো রিহান। হারুন মির্জা আসতে চেয়েছিল, কিন্তু রিহানা আসতে দেয়নি। হারুন মির্জা অসুস্থ হয়ে পড়েছেন, এই অবস্থায় এখানে থাকা উচিত হবে না, তাই রিহান নিজ ইচ্ছায় এসেছে। বিশেষ করে আরশি তাকে সবার খেয়াল রাখার জন্য পাঠিয়েছে। একজন পুরুষ ছেলে পাশে থাকলে ভালো, কখন কি লাগে বলা তো যায় না। রিহান এসে প্রবেশ করতেই আমিনা বেগম বলে উঠল, তুই আসতে গেলি কেন? রিহান মৃদু কণ্ঠে বলল, খালু আসতে চাইছিল, কিন্তু অন্ততপক্ষে একজন বাড়ির কর্তা বাড়িতে থাকলে ভালো হয়, তাই খালুকে আসতে দেয়নি। আমি আসলাম। খেয়েছিস? না। খাবার নিয়ে এসেছি, খেয়ে নে। না খালামণি, আমি খাবো না, পেট ভরা। আমিনা বেগম ভাত বেড়ে রিহানের সামনে দিয়ে বলল, খেয়ে নে, মাথা ঠিক নেই, তর্ক করতে ইচ্ছে হচ্ছে না। পরপর আমিনা বেগম আর এক প্লেটে ভাত বেড়ে হাজেরার দিকে কম্পিত হাতে এগিয়ে দিল। কিছুক্ষণ সময় নিয়ে বলল, দুপুরে হয়তো বা কিছু খাওনি, খেয়ে নাও। হাজেরা উত্তর দিল না, আমিনার দিকে ফিরেও তাকালো না। আমিনা বেগম বুঝতে পারলো হাজেরা অনেক ক্ষেপে আছে তাদের ওপর। আমিনা বেগম এবার ভাঙা কণ্ঠে বললেন, খাবারের উপরে রাগ করতে নেই হাজেরা। বরাবরই হাজেরা আমিনা বেগম থেকে অনেকটাই ছোট, যেমন ছোট বোনের মতো। হাজেরা ভাতের থালা সরিয়ে দিল, বিড়বিড় করে গম্ভীর কণ্ঠে বলল, আপনার সন্তানের এই অবস্থা থাকলে আপনার মুখের ভাতের দানা তুলতে ইচ্ছে হতো আপা। গলা দিয়ে নাম তো খাবার। বলে আমিনার দিকে তাকালো। আমিনা বেগম কম্পিত কণ্ঠে বললেন, সেটা না হয় পরে দেখো, সময় তো পার হয়ে যাচ্ছে না। আর সে আব্বু বলেছে আরহামকে তার ন্যায্য শাস্তি দিবে। হাজেরা বেগম কুটিল হাসল, ঠোঁট বাঁকিয়ে বলল, তাই নাকি? তার শাস্তি দিয়ে আমার মেয়েকে সুস্থ করতে পারবেন? আমিনা বেগম চুপ রইল। পরপর তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। বিড়বিড় করে বলল, তা হয়তো বা না, কিন্তু ভবিষ্যতে এমন যাতে না হয় সেটা তো দেখতে হবে। আপনি কি ভাবছেন? এত কিছুর পরেও আমি আমার মেয়েকে ওই বাড়িতে রাখবো? দরকার পড়লে ভিক্ষে করে খাবো, তাও আমার মেয়েকে ওই বাড়িতে রাখবো না। আমিনা বেগম ফট করে হাজেরার দিকে তাকালেন। হাজেরার মুখে রাগের ছাপ। আমিনা বেগম চোখের পানি মুছে বললেন, সবই কপাল জানো তো হাজেরা। সবার কাছে স্বার্থপর আমি, শুধু ছেলের কথা ভাবি, কিন্তু আজ পর্যন্ত আমি ছেলেকে শুধরানোর কম চেষ্টা করিনি। প্রথম সন্তান তো তাই একটু বেশিই মায়া হয়। তবে এবার থেকে ছাড় দিব না। হয়তোবা অনুষ্ঠান শেষ হলে আরহাম চলে যাবে, তখন তো আর সমস্যা হবে না, তাই না? হাজেরা মেয়ের দিকে তাকিয়ে বলল, আমার মেয়েটার দোষ কি ছিল আপা? আর বাড়ি ছেড়ে গেলেই কি সব ঠিক হয়ে যাবে? সব না হয় ঠিকই হলো, তবে আয়রা পারবেন ওকে ছাড়া থাকতে? আফসোস হয় আমার, কেন যে মেয়েটা সেদিন আমার কথা শুনলো না। আমিনা বেগম আর পারল না। একটা অনাকাঙ্ক্ষিত কাজ করে বসলো, যা হাজেরা ধারণা করতে পারল না।
আমিনা বেগম যে হাজেরার পায়ের কাছে বসে পড়ল, হু হু করে কেঁদে উঠে বলল, জানি আমাদের উপর খুব রেগে আছো। কি করলে এই ক্ষোভ মিটবে হাজেরা? যদি পারতাম নোবাকে সুস্থ করে দিতাম, তবে সেটা তো আল্লাহর হাতে। আমি তোমার পায়ে পড়ছি, আমাদের উপর রাগ করে। বাকি কথা বলার আগেই হাজেরা চমকিত কণ্ঠে বলল, ছি ছি, কি করছেন আপা? পায়ে কেন পড়ছেন? বলেই হাজেরা আমিনা বেগমকে বাহু ধরে টেনে তুলল। আমিনা চোখে পানি মুছে বলল, আমার ছেলেকে আমি কঠোর থেকে কঠোরতম শাস্তি দিব, তাও এভাবে ঘৃণা ভরা চোখে দেখো না। তোমার ভাই এই দৃষ্টি সহ্য করতে পারবে না, বারবার নিজেকে দোষারোপ করবে, যেখানে পুরো দোষটা আমার ছিল। না আমি নোভাকে আয়রার ব্যাপারে জোর করতাম, না আজ এই দিন দেখতে হতো না। হাজেরা আমিনা বেগমকে থামিয়ে বললেন, এটা একটা কাজ করলেন আপা? কই আপনি, কই আমি? আমার মতো মানুষের পায়ে পড়ছেন। লজ্জা তো এখন আমার নিজের প্রতি হচ্ছে। আপনি আমার বড় বোনের মতো, সেখানে এই কাজটা করে আমাকে ছোট করলেন। কাজটা ঠিক করলেন? আমিনা বেশ কাতর কণ্ঠে বলল, তা কি করব বলো? ছেলেটা আমার কোথাও মুখ রাখলো না। এখন বাপু রাগ কমলে কথা না বলে কটা খেয়ে নাও তো। তুমি সুস্থ থাকলেই নোভা সুস্থ হতে পারবে। এদিকে রিহনা চুপচাপ বসে কাহিনী দেখছে। মারল ছেলে, দুঃখে কষ্টে পায়ে পড়ে মাপ চাইছে মা। আরহামের বুকের ভেতর কেমন চিনচিন করছে। দুপুর থেকে মেয়েটা কিছু মুখে নেয়নি। জ্বর এসেছে, খুঁতখুত করছে আর বুকের দুধ খুঁজছে। আরাহামের বুকের ভেতরে জ্বালা পোড়া করছে। এখন কি করবে সে? একবার তো মনের ভুল নুবাদের রুমে চলে গিয়েছিল, অতঃপর মনে পড়ল নুবা তো হসপিটালে। কিন্তু একটু অনুতপ্ত হলো না সে, বরং নুবার উপর আরো রাগ জমল তার। নুবার জন্যই আজ তার মেয়ের এই অবস্থা। উত্তপ্ত দুপুর, প্রখর রোদের তাপে যেন পুরো শহর জ্বলছে। হাসপাতালের কেবিনের জানালার কাচ ভেদ করে সূর্যের আলো মেঝেতে এসে পড়েছে। বিছানায় নিথর দেহ শুয়ে আছে নুবা, হাতে ক্যানোলা আর শরীর জুড়ে ব্যথার ছাপ। স্যালাইনের ফোঁটাগুলো ধীরে ধীরে তার শরীরে প্রবেশ করছে। কেবিন জুড়ে ওষুধের গন্ধ আর নীরবতা মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। মাঝে মাঝে নুবা চোখ মেলে চারপাশে তাকায়, আবার ক্লান্তিতে চোখ বুজে ফেলে। তার ফ্যাকাশে মুখটা দেখে যে কেউ বুঝতে পারবে সে শুধু শরীরের নয়, মনেরও গভীর ক্ষত হয়েছে। হাজেরা বেগম মেয়ের মাথার কাছে বসে বিড়বিড় করে বলল, কিছু খাবি মা? নুবা মাথা ঝুঁকিয়ে না বলল। হাজেরা বুক চিনচিন করে উঠল। রিহান সকালে বাড়িতে গেছে। আমিনা বেগম একটু আগে গেল, বলল খাবার নিয়ে আসবে, নুবার জন্য কিছু বানিয়ে আনবে নিজে হাতে। তবে আর সে এসেছে, একজন না একজন তো সাথে থাকতেই হবে। আরহাম মেয়ের মুখে ফিডার ঠেলে দিল, বিড়বিড় করে বলল, ভদ্র মেয়ের মতো খেয়ে নাও আম্মু, নাহলে অসুস্থ হয়ে পড়বে। আয়রা ফিডার জিপ দিয়ে ঠেলে সরিয়ে দিল। আরহাম আবারও ফিডার দিল। আয়রা ফুঁপিয়ে উঠল। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেয়েকে কোলে নিয়ে বুকের সাথে আগলে নিয়ে বলল, এখন তোর জন্য দুধ দেওয়া মেয়ে মানুষ কোথায় পাবো? একটু ফিটার খেলে কি হয়? পাপাকে সময় তো দে, যাতে সে কোনো উপায় বের করতে পারে। আরয়া ঘুমিয়ে উঠল। হালকা হালকা জ্বর এসেছে, ওষুধ খাইয়েছে, তবে হয়তোবা কমেনি। নুবা বেডের সাথে হেলান দিয়ে কোনো মতে বসেছে, পুরো শরীর ব্যথায় টনটন করছে। হাজরা মেয়ের মুখে একটু স্যুপ দিয়ে বলল, একটু খা, না হলে সুস্থ হবে কিভাবে? নুবার চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে পড়ল। মুখের স্যুপটুকু কোনো মতে গিলে হু হু করে কেঁদে উঠে বলল, কিছু মুখে দিও না মা, গিলতে পারছি না, মনে হচ্ছে গলার হাড্ডি ভেঙে গেছে। কিছু খাবো না। নুবার কথা বলতেও কষ্ট হচ্ছে, তবু বাধ্য হয়ে বলল সে। হাজেরা ওড়না দিয়ে চোখের পানি মুছে বলল, এবার সুস্থ হয়ে নে, আমরা ওই বাড়িতে আর যাব না। খা একটু। আমিনা বেগম চুপচাপ বসে আছে, কিছু বলার নেই। নুবার গলায় লাল কালচে দাগ হয়ে আছে। আরহাম নির্ঘাত প্রচণ্ড জোরে গলায় চাপ প্রয়োগ করেছে। নুবার চোখের পাতা ভিজে উঠল। ভালো হাতটা আমিনা বেগমের হাতের উপর রেখে বলে উঠল, আমি কিছু করিনি চাচি, বিশ্বাস করো। নুবার কাপা আর ভ্যাপসা কণ্ঠ। নুবার কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে
সে কতটা কষ্ট করে কথা বলছে। আমিনা নুবার এক হাত 2 হাত দিয়ে আঁকড়ে ধরে বলল। আমি জানি তুই কিছু করিসনি। নুবার মুখে একটু আশা ফুটে উঠল। আমিনার হাত শক্ত করে ধরে মৃদু কণ্ঠে শুধালো। কালকে গোসল করে? নুবার গোসল প্রায় শেষ পর্যায়ে, ড্রেস চেঞ্জ করছে। তবে এমন সময় শুনতে পেল আয়রা গলা ফাটিয়ে চিৎকার করছে। নুবা হতভম্ব হয়ে গেল। এইমাত্র তো ঘুম পাড়িয়ে রেখে আসলো, আবার কি হলো? নুবা তাড়াতাড়ি কোনো মতে ড্রেস চেঞ্জ করে বাইরে বের হলো। নুবার পিরিয়ড চলছে, তবে আয়রার কান্না শুনে ন্যাপকিন ইউজ না করেই বের হয়ে আসলো। তার মনে হলো এটাতে সময় নষ্ট হবে, আগে আয়রাকে থামাতে হবে। কোনো মতে ড্রেস পরতে পরতে যেন সে বের হয়ে আসলো। আয়রার দিকে যেতে যেতে 3 পিস টেনে ঠিক করলো। ভেজা চুলগুলো খোপা করে নিল। নুবা আয়রার কাছে যেয়ে হতভম্ব হয়ে গেল। গলা কাটা মুরগির মতো ছটফট করছে সে। নুবা উত্তেজিত হয়ে তাড়াতাড়ি আয়রাকে কোলে নিয়ে থামানোর চেষ্টা করলো, তবু সে থামলো না। কি হয়েছে আরু বাবু? খারাপ স্বপ্ন দেখেছো? আম্মু কি হয়েছে? আন্টিকে বলো, কি হয়েছে মা? আয়রার কান্না বাড়ল। নুবা বিছানায় বসলো তাকে ফিট করানোর জন্য, কিন্তু তখনই তার ডান হাত নুবার জামায় ঘেঁষা খেলো। আয়রা আর্তনাদ করে উঠল। কান্না করতে করতে তার মুখ লাল হয়ে উঠল। নুবার ভুরু কুঁচকে উঠল। আয়রার তো বাম হাতে ব্যথা ছিল। নুবা কিছু একটা ভেবে তাড়াতাড়ি আয়রার ডান হাতের আঙুলগুলো ধরে হাতে চোখ বুলাতেই তার অন্তরাত্মা কেঁপে উঠল। ডান হাত বাম হাতের মতো লাল হয়ে আছে। মনে হচ্ছে এখনই কেউ এই কাজ করেছে। নুবা ভীষণ ভয় পেয়ে গেল। কম্পিত কণ্ঠে তার মাকে ডাকলো, মা, মা। কিন্তু তার মা নিশ্চয়ই বাইরে কাজ করছে। নুবা কি করবে ভেবে পেল না। তখনই চোখে পড়ল বালিশের ওপর গ্যাস লাইট রাখা। নুবার ভুরু কুঁচকে আসলো, বুকটা কাঁপছে তার বাচ্চাটার এই অবস্থা দেখে। নুবা ডান হাতে গ্যাস লাইট উঠিয়ে নিল। বাম হাতে কান্নারত আয়রার ছোট্ট ক্ষত হাত, ডান হাতে গ্যাস লাইট। নুবার ছোট্ট মস্তিষ্ক কিছু বুঝে উঠতে পারল না তার এখন কি করা উচিত। তখনই আরহাম রুমে প্রবেশ করলো। আরহামের চোখে ভেসে উঠল নুবা এক হাত দিয়ে তার মানিকের হাত ধরে রেখেছে, অন্য হাতে গ্যাস লাইট, যা স্পট বুঝিয়ে দেয় কালপ্রিটকে। নুবা এতটুকু বলে থামলো। কান্নায় ভেঙে পড়ে বলে উঠল, আমি কিচ্ছু করিনি। আমি আমি নির্দয় না চাচি। আমিনা বেগম নুবার এক হাত তার 2 হাত দিয়ে আঁকড়ে ধরে কপালে ঠেকালো। তারপর হাতে চুমু খেয়ে বলল, আমি জানি রে মা, আমাকে আর বলতে হবে না। তুই শুধু সুস্থ হ। আরহাম এই পাপের কঠিনতম শাস্তি পাবে। তুই শুধু তাড়াতাড়ি সুস্থ হ। তার চাচি তাকে বিশ্বাস করেছে দেখে নুবা শান্তি পেল। আমিনা বেগম নুবাকে শান্ত করে রেখে চলে গেলেন। কাল অনুষ্ঠান বাড়িতে না গেলে হবে না, যতই মা বোন সব সামলাক। আরহামের হাত পা কাঁপছে। ইতিমধ্যেই আয়ার জ্বর বেড়েছে। কাল থেকে কিছু মুখে নেওয়াতে পারছে না। আরহাম বুঝতে পারছে না কি করবে সে। আরহামের চিন্তার ভেতরে আমিনা বেগম রুমে প্রবেশ করলেন। মাকে দেখে কেন জানি আরহাম অনেকটা শান্তি পেল। আরহাম তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, কাল থেকে কিছু খাচ্ছে না মা, জ্বর এসছে বোধ হয়। একটু দেখো না কি হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিনা বেগম এক পলক ঘুমন্ত আয়রার দিকে তাকিয়ে বললেন, নুবা যে তোর মেয়ের ক্ষতি করেছে এটা তুই নিজের চোখে দেখেছিলি? উফ, জানি না আমি। আগে তুমি আয়রাকে দেখো, একটু কপাল ছুঁয়ে দেখো জ্বর এসছে কিনা। আমার তো মনে হচ্ছে আমার শরীর গরম। আমিনা বেগম আয়ারের দিকে এগিয়ে যেয়ে তার গলা কপাল ছুঁয়ে বলল, তোর শরীর গরম, তাও ওকে জ্বরের সিরাপ দিয়েছিস? আরহাম যেন মায়ের কথায় শান্তি পেল। আমিনা বেগম ছেলের স্থির আর শান্ত মুখের দিকে তাকিয়ে আবারও প্রশ্ন করলেন, এবার আমার প্রশ্নের উত্তর দে, তুই কি নিজের চোখে দেখেছিলি? আরহাম এগিয়ে যেয়ে মেয়ের শরীরে পাতলা খেতা টেনে দিতে দিতে বলল, হ্যাঁ। তা কি দেখেছিলি? কি দেখবো মা, তুমি তো সব জানো। আমিনা বেগম রাগী কণ্ঠে বললেন, যা বলছি তার উত্তর দে। হ্যাঁ, দেখেছিলাম। কি দেখেছিলি তুই? হাত পোড়াচ্ছিল? সত্যি সত্যি বলবি।
আরহাম একরাশ বিরক্তি নিয়ে বলল, না, তখন পুরাত ছিল না, তখন পুরনো শেষ। আমার মেয়েটা গলা কাটা মুরগির মতো ছটফট করছিল সে সময়। আমিনা বেগম ছেলের দিকে এগিয়ে যেয়ে বললেন, ও, তার মানে তুই দেখিসনি? দেখিনি মানে কি, দেখেছি, কিন্তু তখনই অমানুষটা পুড়িয়ে ফেলেছে, আমার যেতে দেরি হয়ে গেছে। আমিনা বেগম কিছু সময় চুপ থেকে চিন্তিত কণ্ঠে বলল, কিভাবে বুঝলি রুমে এসব হচ্ছে? তুই তো লিভিং রুমে ছিলি। আয়রার কান্না শুনে ছুটেছিলি নাকি কেউ বলেছিল? আজব প্রশ্ন কেন করছো? যাও তো, আমি জানি তুমি মেয়ের পক্ষ নেবে। এমনভাবে বশ করে রেখেছে তোমাকে, যাও তুমি। আমিনা বেগম রেগে দাঁতে দাঁত চেপে বললেন। আরহাম, আমি উত্তর দিতে বলেছি। আরহাম নাক মুখ কুঁচকে বলল, তোমার দেবরের মেয়ে এসে বলেছিল। আর কিছু? মেহেরিম? হ্যাঁ। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলল। যাই ভেবেছিল তাই। এই ছেলেটার রাগে বুদ্ধির লোপ পেয়েছে, তাই না জেনে শুনে এই কাজটা করে ফেলেছে সে। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এবার থেকে কারোর গায়ে হাত তোলার আগে ভেবেচিন্তে নিবি আরহাম। সত্যি বলতে আজ বলতে লজ্জা হচ্ছে। বড় হয়েছিস কিন্তু মাথায় জ্ঞান হয়নি। একটু ভেবে দেখলে আর এই পরিস্থিতি হতো না। তোর জন্য ঘৃণার পাত্র হতে হয়েছে আমাদের। তোর বাপ নোভার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না, ভরসা দিতে পারছে না, কারণ বিপদের সময় সেও রক্ষা করতে পারেনি। একটিবার মস্তিষ্ক খাটালে আজ তোর মেয়ে এভাবে না খেয়ে জ্বরে ভুগতো না। বলেই আমিনা বেগম রুম থেকে বের হয়ে গেলেন। আমিনা বেগম মেহেরিমাকে টেনে ছাদের এক কোনায় নিয়ে যেয়ে দাঁড় করালেন। মেহেরিমা অবাক হয়ে বলল, কি কি হয়েছে চাচি? আমিনা বেগম রাগে ফিসফিস করে শুধালো, কি হয়েছে? তুই জানিস না এমনটা কেন করলি? তোর জন্য আজ বাড়িতে এত অশান্তি। মেহেরিমা অবাক হয়ে বলল, আমি কি করেছি? আমি কিন্তু সব জানি মেহেরিমা, তুই এইসব করেছিস। তোর জন্য আজ নোবা আর আমার নাতনির এই অবস্থা। মেহেরিমা জেদি গলায় তেতে উঠে বলল, না জেনে শুনে কথা বলবে না চাচি, আমি কিচ্ছু করিনি। আমিনা বেগম মেহেরিমাকে ধমকে উঠে বললেন, চুপ, একদম চুপ, গলা উঁচু করবি না। আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ ছাড়া আমি কিছুই করি না। এখন ভালোই ভালোই সত্যিটা বল, না হলে আমি আরহামকে ডাকবো। দেখেছিস তো নোবার কি অবস্থা করেছে? তোকে করতেও কিন্তু 2 মিনিট ভাববে না। একবার মার খেয়ে বুঝেছিস তো আমার ছেলের হাতের কি জোর। মেহেরিমা ইনিয়ে বিনিয়ে শুকনো ঢোক গিলে বলল, আমি কিচ্ছু করিনি, যা করার ওই নুবা করেছে। মেহেরিমা, মিথ্যে বলে আর একটা ভুল করেছিস। স্বীকার কর, তাহলে আরহামের হাত থেকে বেঁচে যাবি। না হলে ও যদি জানতে পারে, কেউ ওকে ঠেকাতে পারবে না। ভাবিস না নুবাকে মেরে ওর রাগ ঠান্ডা হয়েছে। ও যদি জানতে পারে পুরোটাই তোর করা ষড়যন্ত্র, তবে আরহাম তোকে টুকরো টুকরো করবে। মেহেরিমা ঝাড়া মেরে বলল, আমি কিছু করিনি, তুমি শুধু শুধু আমাকে দোষারোপ করছো। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, তবে তোর হয়তো বা জানা নেই, সেদিন আরহামের রুম থেকে বের হওয়ার সময় রেনু তোকে দেখেছিল। আর নুবা যখন গোসলে গেছিল তখন তোকে তানিয়ার রুমে ঢুকতে দেখেছিল। কাল ঝামেলা আর আরহামের রাগ দেখে কেউ না বললেও আজ কিন্তু আমি সব যাচাই করেছি। দুটো জ্বলন্ত প্রমাণ আছে আমার কাছে। মেহেরিমা তাও স্বীকার করল না, বিড়বিড় করে বলল, আমি রুমে যেতেই পারি, আর রুমে গেছি দেখে কি আমি করেছি নাকি? মেহেরিমার কণ্ঠে আত্মবিশ্বাস। আমিনা বেগম মৃদু হেসে বলল, পিঠে নোবার মতো বেল্টের বাড়ি পড়লে সত্যি বের করবি তাই না? 2 মিনিট দাঁড়া, আরহামকে ডাকছি। বলে আমিনা পিছনে ঘুরল। মেহেরিমা শুকনো ঢোক গিলল। বুঝতে পারল সে শেষ। নুবার মতো মার সে খেতে চায় না, তাই ভয় পেয়ে দৌড়ে যেয়ে আমিনা বেগমের পা চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। সরি চাচি, আমি এমন কিছু করতে চাইনি, আমাকে মাফ করে দাও। আমি ভাবতে পারিনি ভাইয়া ভাইয়া এভাবে নুবাকে মারবে। আমি সত্যিই বুঝতে পারিনি। আমিনা বেগম পিছন ফিরে মেহেরিমাকে দাঁড় করিয়ে বলল,
সেদিনের মারের প্রতিশোধ নিয়েছিস তাই না? আরহামের জেদ নোবাকে দিয়ে মেটালি, কিন্তু কেন? ও তো তোর ছোট বোনের মতো, মেয়েটা তো কিছুই করেনি। তবে কি আরহামকে মারতে পারবি না দেখে রাগ জেদটা নোবাকে আর আয়রাকে দেখালি? মেহেরিমা নাক টেনে বলল, আমি বুঝতে পারিনি এত বড় ঝামেলা হবে। আমিনা বেগম ঠাস করে মেহেরিমার গালে থাপ্পড় বসিয়ে রাগে তেতে উঠে বলল, অমানুষ তুই, মায়া হলো না? বাচ্চাটা কিভাবে কষ্ট দিলি, নির্দোষ মেয়েটাকে হসপিটাল পর্যন্ত পাঠালি, সব তোর জন্য হয়েছে। তুই জানতি না আরহাম কেমন, সে কতটা রিয়েক্ট করবে? হ্যাঁ, মায়া হলো না? আয়রা তো তোর মেয়ের মতো, আজ বিয়ে দিলে কাল বাচ্চার মা হবি, একটুও মায়া হলো না? নাকি আল্লাহ তোকে সৌন্দর্য দিয়েছে, মন দেয়নি? আয়রা তো তোরই রক্তের, তোর ভাইয়ের রক্তের, লজ্জা হলো না না রে? হ্যাঁ, কথা বল। বলেই মেহেরিমাকে বাহু ধরে ঝাঁকি দিল। মেহেরিমা কেঁদে উঠল। চুপ করে আছিস কেন, কথা বল। এতটাই জেদ পুষে রেখেছিলি যে মনের ভিতরে যে 2 মাসের বাচ্চার হাত পোড়াতে গায়ে বাঁধলো না, তাও দুবার। এতটাই প্রতিশোধ পরায়ণ হয়ে পড়েছিলি। আমি বুঝতে পারিনি। সেদিন ঝাড়ুর বাড়ি খেয়েও বুঝতে পারিসনি যে আরহামের জান তার সন্তান। এখন যদি ও এইসব জানতে পারে তোকে আস্ত রাখবে বল? একটুও ভয় ডর মনে ছিল না? এখন কান্না করছিস কেন? মার খাওয়ার ভয়ে নাকি অনুতপ্ত হয়েছে? যতটুকু তোকে চিনি তুই অনুতপ্ত হওয়ার মতো মেয়ে নস। তবে কি ভয় লাগছে? আরহামকে না বলে দেই? মেহেরিমা আমিনা বেগমের হাত চেপে ধরে বলল, আমি আর কখনো এমন করব না চাচি, আমাকে মাফ করে দাও। আমার জেদ এতটাই বেশি প্রখর ছিল, আমি আয়ার দিকটাও ভাবিনি, একটুও মায়া হয়নি। কিন্তু আমি পরে বুঝতে পেরেছি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু তখন আর বলার মতো মুখ ছিল না। না হলে ভাই আমাকে মেরে ফেলতো। আমিনা কি করবে বুঝে উঠতে পারল না। একে তো ঝামেলা চলছে, এখন মেহেরিমার কথা তুললে আরও ঝামেলা হবে। যার ভাগ্যে যা থাকে তা যেভাবেই হোক চলেই আসবে। যেমন কোনো এক বিশেষ কারণে মাকে খুঁজতে খুঁজতে ছাদে এসেছিল আরহাম, আর তাদের এইসব কথোপকথন শুনে তার কপালের রগ ফুলে উঠল। হাত মুঠোবদ্ধ করে আসলো, মনে হলো শরীরে কেউ আগুন ঢেলে দিয়েছে। তার মানে এইসবের পিছনে মেহেরিমা। আমিনা বেগম ছেলের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, এবার শান্তি হয়েছে তো? দুটো মেয়েকে মেরে হসপিটালে পাঠালি, কবে একটু শান্তি দিবি বলতে পারবি? তোর চাচা কি বলে গেল শুনেছিলি? আরহাম মেয়েকে কোলে তুলে নিল। মেয়ের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, বাল ছিড়বে আমার, যাও তো তুমি। লজ্জা হয় না মেয়ে মানুষের গায়ে হাত তুলিস? ওর মায়া হলো না আমার মেয়ের গায়ে হাত দিতে, তাই আমারও লজ্জা হয়নি। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, নিশ্চয়ই তোর চাচা তোর বাবার সাথে ঝামেলা করবে, আমি চিন্তায় বাঁচছি না। আর তুই? সব বাদ দিলাম, তবে নুবা মেয়েটা মাঝখানে পড়ে শুধু উফ মা, যাও তো। হারুন মির্জা ভাইয়ের দিকে তাকিয়ে বলল। সব ঠিক হয়ে যাবে। ভাইয়ের কথা শুনে মেহেরিমার বাবা রাগে তেতে উঠে বললেন, কি ঠিক হবে ভাইজান, কি ঠিক হবে? আপনার ছেলে একটা পর একটা মানুষের ক্ষতি করছে, আর আপনি চুপচাপ দেখছেন? হ্যাঁ, হারুন মির্জা থেমে গেলেন না। তিনি কঠোর কণ্ঠে বললেন, তোর মেয়ে আমার 2 মাসের নাতিন হাত পুড়িয়েছে, তাও একবার না দুবার। তোর মেয়ে যে এখনো বেঁচে আছে এটা তোর ভাগ্য। আপনি ছেলের পক্ষ নিচ্ছেন? ছেলের পক্ষ নিচ্ছি না, শুধু তোকে মনে করিয়ে দিচ্ছি এক সময় তুইও আমার ছোট্ট ছেলেটার পিছনে লাগতে কম লাগিসনি। আমি কিন্তু কিছু ভুলিনি, শুধু সময়ের পরিবর্তন হয়েছে, তবে কারো কথাই ভুলিনি। তবু দোয়া করি তোর মেয়ে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বলেই হারুন মির্জা হসপিটাল থেকে বের হয়ে গেলেন। মেহেরিমার বাবার আগে গজগজ করতে লাগলো। মারিয়া বেগম পাশ থেকে বলে উঠল, ওই ছেলে আপনার মেয়ের মাথা ফাটিয়েছে, আর আপনি এখনো চুপচাপ বসে আছেন? উনি থমকে মারিয়া বেগমকে থামিয়ে দিয়ে বললেন, চুপ করো, যা না বুঝবে তা নিয়ে কথা বলবে না। আমি এখনই চাইলে পুলিশ স্টেশনে যেতে পারি, ওর ওপর কেস করতে পারি, কিন্তু হারুন মির্জা হাত বেশ লম্বা, সাথে আরহামে কম না।
এই নিয়ে ঘাটাঘাটি করলে আরাম আমার 14 গোষ্ঠী নিয়ে টান দেবে। অতীতে ঘু কেটে সব বের হয়ে আসলে যে আলিশান জীবনযাপন করছো সব হারাবে। এর থেকে ভালো মেয়ের সুস্থতা কামনা করো। মারিয়া বেগম তেতে উঠে বললেন, তাই বলে আপনি কিছুই করবেন না? বলেছি না চুপ থাকতে? সময় হলে সবাইকে দেখে নেব। আর তোমার মেয়েও আছে। আরামে মেয়ের পিছনে লাগা কি দরকার ছিল? এই মুহূর্তে আমার দ্বারা কিছুই সম্ভব না। আরাম ভালো ছেলে না, ওকে সাহায্য করতে গেলে আমাদেরই ক্ষতি। গ্রাম থেকে কোনো রকম সম্পত্তি ভাগ পাবো না। শুধু একবার সম্পত্তিগুলো হাতিয়ে নিই, তারপর দেখাবো কত ধানে কত চাল। আমিনা বেগম স্বামীর হাতের এক থাপ্পড় খেয়ে কান্নায় ভেঙে পড়ল। হারুন মির্জা আমিনা বেগমের গাল চেপে ধরে বললেন, ছেলেকে লাই দিচ্ছিস দে, কিন্তু মনে রাখ ওর এমন অবস্থা করব জানোয়ারটাকে এবার সোজা করে ছাড়বো। আমিনা বেগম কোনো মতে বিড়বিড় করে বললেন, আমি জানি আরহাম আপনার কলিজার টুকরা, তাহলে এখনো কেন ছেলের সামনে খারাপ হতে যান? হারুন মির্জা স্ত্রীকে ছেড়ে রাগী কণ্ঠে বলল, ছিল, এক সময় ছিল কলিজা, এখন না। যবে থেকে অন্যায় করা শুরু করেছে তবে থেকে ও আমার রুহ থেকে উঠে গেছে। আমিনা বেগম কাতর কণ্ঠে বললেন, আপনি কেন ভুলে যাচ্ছেন এইসবের জন্য আপনি দায়ী? কেন ছেলেকে এত... আমিনা বেগমের কথা শেষ হওয়ার আগে হারুন মির্জা হুঙ্কার ছেড়ে বলল, তাহলে কি করতাম? মরতেই দিতাম? পারতি নিজের ছেলেকে মরতে দেখতে? হ্যাঁ পারতি? বলে না, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। যাকে সব থেকে বেশি আগলে রাখার চেষ্টা করেছি সেই এখন আমাকে দেখলে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকায়। বাপ হই আমি, সহ্য হয় আমার। তোকে এভাবে দেখলে তুই সহ্য করতে পারতি? যদি তোরই সন্তান তোকে দেখে মুখ ঘুরিয়ে নিত, পারতি সহ্য করতে? বলতে বলতে হারুন মির্জার চোখ ছলছল করে উঠল। আরহাম তার ভীষণ আদরের, তবে অতিরিক্ত ভালোবাসা যেন এখন কাল হয়ে দাঁড়িয়েছে। স্বামীর আহাজারি দেখে আমিনা বেগম তাকে পিছন থেকে 2 হাত দিয়ে জাপটে ধরে হু হু করে কেঁদে উঠে বলল, আরহাম আপনাকে অনেক ভালোবাসে, শুধু প্রকাশ করে না। সেটা ওর চোখ দেখলেই বুঝি আমি। নাতনিটাকে একটু কোলে নিলে ওর মুখের দিকে যাওয়া যায় না। আমার কি ইচ্ছে হয় না নাতনিটাকে একটু কোলে নিই? আমিনা বেগম কি বলে স্বামীকে শান্ত করবেন বুঝে উঠতে পারলেন না। নুবা এক হাত পেটে চেপে উঠে বসল। আরশি ঘুমিয়ে গেছে তখন রাত 10টা। রিহান আর আরশি হসপিটালে থেকে গেছে। আমিনা বেগম আসেনি, আসবে কি করে? এদিক দিয়ে ছেলে মেহেরিমার মাথা ফাটিয়ে দিয়েছে। ভাগ্যিস তখন আয়রা আরহামের কোলে ছিল, না হলে দ্বিতীয় বাড়ি দিয়ে মেহেরিমাকে মেরেই ফেলতো। কোনো মতে মেয়েটা বেঁচে গেছে, কিন্তু ইতিমধ্যেই বাড়ির সবাই জেনে গেছে এই জঘন্য কাজটা মেহেরিমা করেছে। তাই সবাই বেচারি নুবাকে নিয়ে আফসোস করছে। হাজিরা মেয়ের মুখে 2টো ভাত তুলে দিল, তবে নুবা গিলতে পারল না। বিড়বিড় করে বলল, গিলতে পারছি না, দিও না। না খেলে কিভাবে হবে? রিহান পাশ থেকে বলে উঠল, চেষ্টা করো নুবা, একটু খেলে সুস্থ হয়ে যাবে। বাড়িতে বউ ভাতের আয়োজন নিয়ে ব্যস্ত সবাই। আঙিনা জুড়ে অতিথিদের কোলাহল, রান্নার সুগন্ধে মুখর চারপাশ। হাসি আনন্দে ভরে ওঠার কথা ছিল যে দিনটি, সেই দিনেই নুবা পড়ে আছে হাসপাতালের সাদা বিছানায়। তার আরহামের দেওয়া ড্রেসটা আর পরা হলো না। ভাগ্যের নির্মম পরিহাসে অনুষ্ঠানে অংশ নেওয়া হলো না তার। দূর থেকে ভেসে আসা আনন্দের খবর যেন আরো ভারী করে তুলছিল তার মন। পরিবারের মানুষজনও আনন্দ আর দুশ্চিন্তার মাঝখানে আটকে ছিল। একদিকে বউ ভাতের উৎসব, অন্যদিকে নুবার অসুস্থতা। সবকিছু যেন অদ্ভুত এক বিষণ্ণতায় ঢেকে গিয়েছে। দিনটি স্মরণীয় হওয়ার কথা ছিল, অথচ তা হয়ে রইল অপূর্ণতার এক নীরব স্মৃতির মতো। বাড়িতে অনুষ্ঠান থাকলেও আমিনা বেগম অনুষ্ঠান রেখে হসপিটালে ছুটে আসলো। তবে মেহেরিমাকে দেখতে কেউ গেল না, কারণ সে পাপ করেছে, যার শাস্তি পেয়েছে। আমিনা বেগম এসেছেন কারণ আরশি রিহান চলে গেছে, হাজরা একা। আমিনা এসে খাবার টেবিলে রেখে বলেন, হাজেরা, তুমি না হয় বাড়িতে যেয়ে একটু রেস্ট নিয়ে আসো। আর কয়দিন তুমি এখানে থাকবে? হাজরা মলিন কণ্ঠে বললেন,
আপনি আসতে গেলেন কেন আপা? বাড়িতে অনুষ্ঠান চলছে, আপনাকে তাদের প্রয়োজন। আমিনা বেগম নুবার দিকে এগিয়ে যেয়ে বলল, ওখানে সবাই আছে, সামলে নেবে। মন মানছিল না, তাই নুবাকে দেখতে এলাম। বলেই নুবার মাথায় হাত বুলিয়ে বলল, মেহেরিমা শয়তানি করে কাজটা করেছে। আমিনা বেগমের কথা শুনে হাজেরা কিছুটা হতভম্ব হয়ে বলল, কি? কিন্তু কেন আপা? সেদিন আরহাম মেরেছিল না, তার জন্য মনে মনে জেদ ধরে এটা করেছে। আমার মেয়ের কি দোষ ছিল? ওকে কেন এভাবে কষ্ট দিল আপা? আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ঠিক জানি না, তবে মেহেরিমা খুব জেদি। তবে ভেবো না, আরহাম ওকে বোন বলে ছেড়ে দিয়েছে, মাথা ফাটিয়েছে, সেও হসপিটালে। কথাটা শুনে হাজেরা অবাক হয়ে বলল, আল্লাহ, বেঁচে আছে তো? হ্যাঁ, দ্বিতীয়বার আঘাত করলে মরেই যেত। আল্লাহ সহায় ছিল, 9টা শিলি পড়েছে। অনুষ্ঠান সুন্দরভাবেই শেষ হলো। অতিথিদের বিদায় জানিয়ে ধীরে ধীরে শান্ত হয়ে এলো পুরো বাড়ি। নতুন বউ আর জামাইকে নিয়ম মেনে নিয়ে যাওয়া হয়েছে। সারাদিনের ব্যস্ততা শেষে চারপাশে নেমে এলো এক প্রশান্ত পরিবেশ। হাসি, গল্প আর শুভকামনায় ভরে উঠেছিল নতুন জীবনের প্রথম দিনটি। সবার চোখে ছিল তাদের সুখী ভবিষ্যতের স্বপ্ন। আর এভাবেই আনন্দ আর ভালোবাসার আবহে শেষ হলো দিনের সমস্ত আয়োজন। আরফ নতুন জীবনে পা রাখলে নুবার তৃষ্ণা তার মন থেকে সরল না। শুধু ভাবলো, নুবা যদি সুস্থ না হয় তবে তার আশা আশাই রয়ে যাবে। আজ প্রায় 4 দিন পর নুবা বিছানা থেকে উঠে একটু হেঁটেছে। পেটের ব্যথা, গলা ব্যথা বেশ কমে গেছে। আরহামের হাত পা কাঁপছে আতঙ্কে। তার বুকের মাঝে শক্ত করে জড়িয়ে রাখা 2 মাসের আয়রা আজ অস্বাভাবিক নিস্তব্ধ। ছোট্ট হাত দুটো নিস্তেজ হয়ে আছে, চোখও খুলছে না ঠিক মতো। মেয়ের এমন অবস্থা দেখে বারবার ভেঙে পড়ছে সে। হাতের পোড়া ক্ষত আর টানা 3 থেকে 4 দিন হঠাৎ করে নুবার বুকের দুধ না পাওয়া, ঠিকমতো খাওয়া দাওয়া না করায় আয়রা অনেক দুর্বল হয়ে পড়েছে। আয়রার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, এরকম নীল বর্ণ ধারণ করেছে। আরহাম ডক্টর ডেকেছিল মেয়ের জ্বর এসেছিল বলে, তবে কালকে রাতে তার মেয়ে একদম ঠান্ডা হয়ে গেছে সে খেয়াল করেনি, কারণ তার নিজের শরীরও বেশ ঠান্ডা থাকায় অনুভব করতে পারেনি। এই সম্পর্কে তার এত ধারণাও নেই। কিন্তু সকালে উঠে খেয়াল করলো আয়রা নড়ছে না, তাকাচ্ছে না, কেমন চোখ উল্টে গেছে। কাল রাতে কত কষ্ট করে ঘুম পাড়ালো মেয়ে, আর আজ এই অবস্থা। আরহামের শরীর তীর করে কেঁপে উঠল। মেয়েকে বুকের সাথে জড়িয়ে কোনো মতে মায়ের রুম পর্যন্ত গেল। দরজার সামনে থেকে চিৎকার করে বলল, মা, ও মা, বাইরে এসো, দেখো না আমার বাচ্চাটা কি হয়েছে। আরে তাকাচ্ছে না মা। আরামের কণ্ঠ কাঁপছে, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। ছেলের উদ্বিগ্ন কণ্ঠে আমিনা শোয়া থেকে ছুটে আসলেন। মাত্র একটু শুয়েছিলেন, কাল অনুষ্ঠান শেষ হলো, আজকে ভেবেছিলেন একটু ঘুমাবেন, কিন্তু তা হলো কই। আমিনা বেগম বাইরে ছুটে আসলেন, চুল খোপা করে নীল বর্ণ আয়রাকে কোলে নিয়ে কম্পিত কণ্ঠে বললেন, আয়রা, কি হয়েছে দাদু ভাই? তাকাও আয়রা। তবে আয়ার তাকালো না, চোখের সাদামণি দেখা গেল। আরহাম বিচলিত হয়ে বলল, তাকাচ্ছে না তো। বলেই মেয়ের গালে হাত দিয়ে বলল, আম্মু কি হয়েছে? বাবা ডাকছে তো, তাকাও। আয়রা, আম্মু। তার মেয়ে আর অত সুন্দর করে হাসে না, তার দিকে মায়া মায়া ভরা দৃষ্টিতে তাকায় না, হাত পা নেড়ে আর কাঁদে না। আরহাম এবার কেঁদে উঠবে এমন। আমিনা বেগম ছেলের শোচনীয় অবস্থা আর নাতনির অবস্থা দেখে বলল, হসপিটালে চল। আর সে হসপিটালের বেডে বসে আছে। তার মনটা একটু খারাপ, কারণ রিহান চলে গেছে। তার উপর নুবার এই অবস্থা দেখে কালকে অনুষ্ঠানে একটুও ভালো লাগেনি। এদিকে নুবা বেডে হেলান দিয়ে বসে আছে। হাজেরা মেয়েকে সকালের নাস্তা করানোর চেষ্টা করছে। এমন সময় আরশির ফোন বেজে উঠল। আরশি দেখল তার মা কল দিয়েছে। আরশি রিসিভ করে সালাম দেওয়ার আগেই ওপাশ থেকে আমিনা বেগমের আহাজারি ভেসে আসলো। তিনি আর্তনাদ করে বললেন, আরশিরে, আয়রা চোখ খুলে না, নড়ে না, পুরো শরীর নীল হয়ে গেছে রে মা।
তোর বাবাকে কল দিচ্ছি, কল ধরে না। একটু কল দে মা। বাচ্চাটার কি হলো? তোর ভাই পাগল হয়ে যাচ্ছে। আয়রার পুরো শরীর ঠান্ডা বরফ হয়ে গেছে। আমি কিছু বুঝতে পারছি না। আরশি শুকনো ঢোক গিলে কম্পিত কণ্ঠে বলল, কোথায় তোমরা? আমরা হসপিটালে আসছি। কাল রাত থেকে নাকি মানিকের শরীরটা অবশ হয়ে গেছে। তোর ভাই কিছু বুঝেনি। সকালে উঠে দেখে বাচ্চা আর রেসপন্স করে না, নিঃশ্বাস চলে তো চলে না। আমি কিছু বুঝতে পারছি না রে মা। এদিকে তোর ভাই আমাকে পাগল করে দিচ্ছে। মায়ের এরকম কান্না শুনে আরশির হাত থেকে মোবাইলটা ঠাস করে পড়ে গেল। তার জন্য বিশ্বাস করতেই কষ্ট হলো। মোবাইল পড়ে যাওয়ার শব্দে নুবার আর হাজেরা সেদিকে তাকালো। আরশির চোখ দিয়ে টুপ করে পানি গড়িয়ে পড়ল। হাজেরা বিচলিত হয়ে বলল, কি হয়েছে? কান্না করছিস কেন? আরশি কম্পিত কণ্ঠে বলল, চাচি, আয়রাকে নিয়ে আম্মু আর ভাইয়া হসপিটালে আসছে। আয়রার নামটা শুনেই নুবার বুক চিবি মেরে আসলো। নুবা ফট করে আরশির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ওর? কাল রাত থেকে নাকি জ্বরে শরীর ঠান্ডা হয়ে এসেছে। ভালো মেয়ে বলে ঘুম পাড়িয়েছে। সকালে উঠে দেখে পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। আয়রা তাকাচ্ছে না, নড়ছেও না। নিঃশ্বাস কোনো মতে চলছে, চোখ মুখ উল্টে গেছে। বলতে বলতে আরশির শরীর ভেঙে আসলো। নুবা হতভম্ব হয়ে গেল, সাথে হাজেরাও। বাচ্চাটার কি হলো বুঝতে পারল না। বিপদ যখন আসে সব দিক দিয়ে আসে। শহরের নামকরা প্রাইভেট হসপিটাল, কিন্তু শিশু ওয়ার্ডের ডক্টর নেই, কারণ তার মাতা মারা গেছে। কাল সকালে আসবে। এই হসপিটালেই অন্য ওয়ার্ডে নুবা ভর্তি। প্রথম তলায় নুবা, 4 বলায় শিশু ওয়ার্ড। হসপিটালটা খুব বড়। এক গলি দিয়ে গেলে অন্য গলি দিয়ে বের হওয়া মুশকিল। এদিকে হারুন মির্জা এখনো হসপিটালে এসে পৌঁছাতে পারেনি, জ্যামে আটকে পড়েছেন। এদিকে আরহামের মাথা ঠিক নেই। আমিনা কি করবে কিছুই বুঝতে পারছে না। আজ যেন শিশু ওয়ার্ডের সকল ডক্টর মরেছে। অন্য হসপিটালে যে যাবে সময় লাগবে। এদিকে হারুন মির্জা গাড়িতে বসে অন্য ডক্টরের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। নাতনির এরকম অবস্থায় কথা শুনে সে যেন অনেক আহত। আমিনা বেগমরা হসপিটালে পৌঁছেছে শুনে আরশি করিডোরে আসলো। পিছন পিছন হাজেরা, রয়ে গেল নুবা। তবে তার বুকের ভেতর কেমন চিনচিন করছে। তার বসে থাকতে ইচ্ছে করলো না। সুস্থ থাকলে সে এখন আয়রার কাছে ছুটে আসতো। আরশি ছুটে আসতেই দেখলো তার ভাই মেয়েকে কোলে নিয়ে পাগলের মতো আর্তনাদ করছে। ভয়ে কোনো নার্সও সামনে আসতে পারছে না। আমিনা বেগম বারবার ছেলেকে বুঝাচ্ছে নার্সের কাছে বাচ্চাকে দিতে, তবে সে ডক্টর ব্যতীত কারো হাতেই তার সন্তানকে তুলে দিবে না। আপাতত আরহামের মাথা কাজ করছে না। কোনটা সঠিক কোনটা ভুল কিছুই বুঝতে পারছে না। এদিকে করিডোরের কেবিনে থাকা মানুষ বের হয়ে এসেছে। আরহাম মেয়ে গালে চুমু খেয়ে বলল, ওঠো আম্মু, বাবার অনেক কষ্ট হচ্ছে, প্লিজ উঠো। আমি পাগল হয়ে যাবো, তোমা উঠছো না কেন? মেয়ে তার উঠছে না দেখে আরহামের চোখ দিয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ল। আরহাম হুঙ্কার ছেড়ে বলল, আমার মেয়ের কিছু হলে আমি পুরো হসপিটালকে ডক্টর সহ ধ্বংস করে দেব। নিজেদের দায়িত্ব পালন না করে বসে বসে মুড়ি খাচ্ছে ওরা। সব কটাকে দেখে নেব। একজন নার্স সাহস করে এগিয়ে এসে বলল, স্যার, ডক্টর জ্যামে আটকে গেছে। আপনি বাচ্চাকে দিন, আমরা প্রাথমিক চিকিৎসা দেব। আরহাম ঠাস করে নার্সকে একটা চড় লাগিয়ে দিল। হুঙ্কার ছেড়ে বলল, ডক্টর লাগবে, ডক্টর, নার্সের কাজ না এটা। আমিনা বেগম এগিয়ে এসে বলল, আরহাম, আয়রাকে ওদের কাছে দে। কিন্তু না, কোনো নার্সের হাতে তার মেয়েকে এসে তুলে দেবে না। কারণ আয়রা হওয়ার পর এরকম নার্সরা তার মেয়ের সাথে কি ব্যবহার করেছিল সে জানে। কান্না করতো, তাই ধমকাতো, ছুঁড়ে ফেলে দিত এমন অবস্থা। পরপর আরহাম মেয়েকে ঝাঁকিয়ে বলল, আরে মামনি, চোখ খুলো, এখনো ডক্টর চলে আসবে, তুমি সুস্থ হয়ে যাবে মা। ডক্টরের একটি কথা আরহামের ভিতরে সকল আশা এক মুহূর্তের জন্য ভেঙে গেল। শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, তবে এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আগামী কয়েক ঘন্টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। শিশুটির শরীর চিকিৎসায় কেমন সাড়া দেয় তার উপর অনেক কিছু নির্ভর করছে। আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন এবং ওর জন্য দোয়া করুন। বলেই
ডক্টর চলে গেল। আরহামের এত রাগ হলো সে ডক্টরের দিকে তেড়ে যাওয়ার আগেই আমিনা বেগম থামিয়ে দিল। আয়রাকে আইসিইউতে রাখা হয়েছে। 2 হাতে আর পায়ে ক্যানুলা ভরা হয়েছে। স্বচ্ছ কাচের ভেতরে তাকে রাখা হয়েছে। মেয়ের অবস্থা দেখে আরহাম যেন নিঃস্ব হয়ে গেল। হাজেরা এক পলক সেই দৃশ্য দেখে আবার নিজের মেয়ের কাছে ফিরে যেতে চাইলে আরহাম হেসে উঠল। হাজেরা বেগমকে উদ্দেশ্য করে বলল, আপনার অভিশাপ কাজে লেগেছে। মন থেকে দিয়েছেন না? বড্ড কাজে লেগে গেছে। হাজেরা বেগমের পা থেমে গেল। আরহামের দিকে ফিরে তাকালো। আরহাম হাজেরার দিকে তাকিয়ে বলল, আপনার মতো আমি অনুভব করছি মেয়েকে হারিয়ে ফেলার ভয়। আপনার মেয়ে তো প্রায় সুস্থ হয়ে গেছে, তবে আমার মেয়ে হবে কিনা আমি জানি না। তবে মনোযোগ দোয়া করবেন না, আমার কর্মের শাস্তি আমার বাচ্চাকে দিবেন না। হাজেরা চুপ করে রইল। বাচ্চাটাকে নিয়ে তার কোনো ক্ষোভ নেই। বাচ্চাটাকে কেন অভিশাপ দিবে? মনের দুঃখে বলে ফেলেছিল সেদিন, তবে এমন কিছু হোক হাজেরা চায় না। হাজেরাকে চুপ থাকতে দেখে আরহাম উঠে দাঁড়ালো। অপ্রত্যাশিতভাবে হাজেরার সামনে যেয়ে 2 হাঁটু গেড়ে বসে কম্পিত 2 হাত জোড় করে বলল, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আর আমার জন্য কঠোর জরুরি আমি প্রকাশ করতে পারবো না, তবে আপনি বুঝতে পারবেন, কারণ আপনারও সন্তান আছে। আমাকে ক্ষমা করার মতো বিষাক্ত শব্দ আমি উচ্চারণ করব না, তবে আমার মেয়ের জন্য বাধ্য করবেন না। আমার মেয়েটা নিষ্পাপ, ওর কোনো দোষ নেই। আরহামের চোখ দিয়ে টুপটাপ পানি গড়িয়ে পড়ল। এই জীবনের প্রথম সে কারোর সামনে মাথা নত করল, হাত জোড় করল, তাও মেয়ের জন্য। হাজেরার কণ্ঠ কেঁপে উঠল, তবু শান্ত কণ্ঠে বলল, আমি কখনোই তোমার সন্তানকে অভিশাপ দিইনি, আর না দেব। তবে চোখের পানিকে যদি আল্লাহ অভিশাপ করে দেয়, তবে এবার থেকে মেয়ের জন্য আর কাঁদবো না। তাও এভাবে পায়ে পড়বে না। আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করার হুকুম নেই। কিছু সময় পর দেখা গেল নুবা দেওয়াল ধরে ধরে আসছে। শিশু ওয়ার্ড খুঁজতে তার সময় লেগে গেছে। সে খুঁজে এই পর্যন্ত আসতে পারতো না। পথেই হারুন মির্জার সাথে দেখা হয়েছে, তাই আসতে পেরেছে। হারুন মির্জা এসেই নাতনির অবস্থা জিজ্ঞেস করতে ডক্টরের কাছে চলে গেলেন। নুবা খুঁড়িয়ে খুঁড়িয়ে দেওয়াল ধরে হেঁটে আসলো। হাজেরা বেগম ছুটে যেয়ে মেয়েকে সামলে নিয়ে বলল, তুই আসতে গেলি কেন? নুবার বিড়বিড় করে শুধালো, আয়রা কোথায়? ভিতরে। তবে ভিতরে যেতে দেবে না। একটু দেখে আসি, সরো। হাজেরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ওখানে কি বস, ডক্টর বলেছে একটু পরে আসবে। আরহাম এক পলক নুবার দিকে তাকালো। শরীরে হসপিটালের ড্রেস, এক হাত ব্যান্ডেজ করা, কপালে কাটা দাগ, মুখেও কিছু দাগ, গলা কেমন কালসে হয়ে আছে, কানের পিছনে ব্যান্ডেজ বাঁকিয়ে দাঁড়িয়েছে, বুঝাই যাচ্ছে হাঁটতে কষ্ট হচ্ছে। আরহাম চোখ সরিয়ে নিল। হাজেরা নুবাকে ধরে সামনের বেঞ্চে বসালো। সবাই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। ঘণ্টাখানেক এভাবেই পার হলো। এর ভেতরে একজন নার্স এসে বলল, 203 নম্বর বেড, বাচ্চার নাম আয়রা, বাবার নাম আরহাম শাহরিয়ার মির্জা, এখানে আছেন। আরহাম নিজের হাতের ব্যান্ডের দিকে তাকালো। আইসিইউতে অনেক বাচ্চা, তাই বাচ্চার হাতের সাথে মিল রেখে পিতামাতার হাতে ব্যান্ড দেওয়া হয়। এটা হারিয়ে গেলে বাচ্চা ফিরে পাওয়া মুশকিল। আরহাম উঠে এগিয়ে গেল। নার্স শান্ত কণ্ঠে বলল, বাচ্চা খোদায় কান্না করছে, বাচ্চার মাকে ভেতরে আসতে বলুন। আরহামের বুক ফেটে নিঃশ্বাস বের হয়ে আসলো। বাচ্চার মা কোথায় পাবে? আরহাম কিছু বলার আগেই নুবা কিছুটা উচ্চস্বরে বলে উঠল, আসছি। আরহাম ফিরে তাকালো। আমিনা আর আরশি চুপ করে রইল। হাজেরা মেয়ের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, নুবা। নুবার মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এখানে আয়রার কোনো দোষ নেই মা, প্লিজ। নুবা উঠতে চায়, তবে পড়ে যেতে নেয়। শরীর চলে তো চলে না। হারুন মির্জা পাশেই ছিলেন, নুবাকে দাঁড়াতে সাহায্য করলেন। আমিনা বেগম নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে। মেয়েটা এই অবস্থায় আয়রার কথা ভাববে তার জানা ছিল না। নার্স নুবার শোচনীয় অবস্থা দেখে বলল, ওনার সাথে ভেতরে কেউ আসুন। আমিনা বেগম উঠে দাঁড়ালো, তবে না আরহাম যাবে মেয়েকে দেখবে সে, তাই কাতর কণ্ঠে বলল, মম, আমি যাই। আমিনা ছেলের দিকে তাকালো, পরপর নিজের স্বামীর দিকে।
স্ত্রীর চোখের ইশারা হারুন মির্জা বুঝতে পারল, তাই নার্সের কাছে এগিয়ে যেয়ে বলল, তিনজনকে ভেতরে যেতে দাও, আমি ডক্টরের সাথে কথা বলে নিব। নার্স মুখটা মলিন করে বলল, স্যার, ভেতরে একজনের বেশি যেতে দেওয়া হয় না। তবু বাচ্চার মা অসুস্থ দেখে আপনি। বাকি কথা বলার আগেই আরহাম বলে উঠল, জানো কার সাথে কথা বলছো তুমি? এই প্রাইভেট হসপিটাল অর্ধেক মালিকের সাথে। ডোন্ট ইউ নো দ্যাট? হারুন মির্জা ছেলের কথায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তুমি চুপ করো, কথা বলছি তো। সব জায়গায় টাকা আর গায়ের জোর দেখাবে না আরহাম।